বাংলা অথবা বাংলাদেশের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনের পর একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, যা পরবর্তী সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করে। 24শে জুলাই পরবর্তীতেও তার ব্যতিক্রম ঘটেনি। 28শে ফেব্রুয়ারিতে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে। তারা দেশকে নতুন এক বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছে। তাদের লক্ষ্য গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বিদ্যমান রাজনীতির যে কাঠামোগত পরিবর্তন আনা। এই দলটি মূলত তিনটি রাজনৈতিক দলের দর্শন ও কৌশল মিশ্রণ ঘটিয়ে একটি সফল রাজনৈতিক দল গড়তে চায়। এক নাম্বার হচ্ছে যে পাকিস্তানের তেহরিকে ইনসাফ, 2 নাম্বার ভারতের আম আদমি পার্টি এবং সর্বশেষ হচ্ছে তুরস্কের একে পার্টি। বৈঠকের আজকের পর্বে আমরা ওই সকল রাজনৈতিক দলের খুঁটিনাটি জানব। তো আমরা আর দেরি না করে আমরা চলে যাচ্ছি পাকিস্তানের তেহরিকে ইনসাফে। তেহরিক ইনসাফ বা পিটিআই 1996 সালের 25শে এপ্রিল ইমরান খানের নেতৃত্বে গঠিত হয়। এই দলটি গঠন করার মূল লক্ষ্য ছিল তরুণদের ক্ষমতায়ন। 1995 সালে এই দলটি প্রথম আত্মপ্রকাশ করে, তবে গঠিত হয় 1996 সালে। 1985 সাল থেকে 1995 সাল পর্যন্ত পাকিস্তান রাজনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। 1992 সালে ইমরান খান যখন বিশ্বকাপ জয় করে, তারপর রাজনৈতিক অবস্থা ঠিক করতে সে ক্রিকেট থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক ময়দানে চলে আসে। এখান থেকে শুরু হয় তেহরিক ইনসাফের পথ চলা। তেহরিক ইনসাফ যখন গঠিত হয় তখন তার মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অবস্থা ফিরিয়ে আনা, অস্থিতিশীলতা দূর করা, দুর্নীতি দূর করা এবং অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা। 1997 সালে ইমরান খান প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেন, তবে কোনো সাফল্য পায়নি। প্রথম নির্বাচনে কোনো সাফল্য না পাওয়াতে তারা হেরে যায়নি, বরং নতুনভাবে উদ্যমী হয়ে 2002 সালের নির্বাচনে অংশগ্রহণ করে। 2002 সালে তারা একটি আসন পায়, সেটা হলো ইমরান খান। ইমরান খান যখন প্রথম সংসদে আসন গ্রহণ করেন তখন তরুণদের চোখে ছিল সাফল্যের চাবিকাঠি, কেননা এর আগে কোনো রাজনৈতিক দল তরুণদের ক্ষমতা নিশ্চিত করতে পারেনি, যে কারণে তরুণদের স্বপ্ন অনেক বড় ছিল। যখন ইমরান খান দলটি গঠন করে তার মূলনীতি ছিল তরুণদের ক্ষমতা নিশ্চিত করা। এই কারণে তাদের অংশগ্রহণ ও মাঠ পর্যায়ে কাজ করা ছিল খুব বেশি। এর একটা নেগেটিভ প্রভাব রয়েছে, যেমন বেলুচিস্তান সিন্ধু প্রদেশে তরুণদের সংখ্যা খুবই কম ছিল, যার কারণে ওই অঞ্চলে পিটিআই এর জনপ্রিয়তা খুবই কম ছিল। পাশাপাশি আমরা দেখতে পাই সেনাবাহিনীর সমর্থন। 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত সেনাবাহিনী পরোক্ষভাবে পিটিআইকে সবসময় সাহায্য করেছে। এমনকি নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে ক্ষমতায়ন পর্যন্ত পিটিআইকে সেনাবাহিনী সবসময় সাহায্য করেছে। তবে 2018 সালে শেহবাগ গিলের একটি বক্তব্যকে কেন্দ্র করে পিটিআই এর সাথে সেনাবাহিনীর দূরত্ব সৃষ্টি হয়। এমনকি শেহবাগ গিলের রাষ্ট্রদ্রোহী মামলাও হয়। এই থেকে 2022 সাল পর্যন্ত পিটিআই এর সাথে সেনাবাহিনীর একটা বিরোধ চলতে থাকে, যার কারণে 2022 সালে যখন যুদ্ধ হয়, গৃহযুদ্ধের মাধ্যমে পিটিআই ক্ষমতাচ্যুত হয় এবং ইমরান খানের বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগ আসে তাতে সে রাজবন্দী হয়। পিটিআই এর রাজনীতি ছিল সম্পূর্ণ ভিন্ন। যেরকম 1997 সালে তারা ক্ষমতা না পেলেও একটা বড় প্রভাব দেশের উপর বিস্তার করতে পেরেছিল। 2002 সালে যখন তারা একটি আসন পায় তখন পুরো সংসদে একটি আসন থেকে অন্যান্য সব দলের থেকে বেশি প্রভাব রাখতে পেরেছিল। 2007 সালে যখন তারা জনসম্মেলন করেন তখন পুরো দেশের মধ্যে একটা বিস্তর প্রভাব বিস্তার করতে পারে। এর মাধ্যমে সমস্ত দলের মধ্যে একটা ভয় ঢুকে যায়, যার কারণে তারা পিডিএম গঠন করেন, যার অর্থ হলো পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট। যখন সমস্ত দল মিলে পিটিআইয়ের বিরুদ্ধে একযোগে কাজ করতে শুরু করে তখন পিটিআইয়ের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে। সত্য মিথ্যা সর্বোপরি পিটিআইকে ধ্বংস করার জন্য সকল রাজনৈতিক দল একসত্ত্বে কাজ করে। এর থেকে দেখা যায় তাদের যে ক্ষমতা নিশ্চিত করা, তরুণদের মাঝে ফাটল ধরানো এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে অবস্থান করানো, এই সব ছিল পিডিএম এর চক্রান্ত। পিটিআই সর্বপ্রথম ক্ষমতায় আসে 2018 সালে, ক্ষমতাচ্যুত হয় 2022 সালে। তবে 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাদের কোনো কর্মসূচি লক্ষ্য করা যায়নি। তাদের এই কর্মসূচি না থাকার কারণ হচ্ছে তরুণদের মাঝে স্পৃহা কমে যাওয়া। তাদের স্পৃহা কমে যাওয়ার কারণে তাদের ক্ষমতায় ফিরে আসা খুবই দুর্বিষহ হয়ে পড়ে। 2024 সালে বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে তরুণদের মাঝে নতুন একটা স্পৃহা দেখা যায়, যার ফলে তারা 2024 সাল থেকে 2025 সাল পর্যন্ত অনেকগুলো কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচির মাধ্যমে পিটিআই মনে করেন নতুন করে তারা ক্ষমতায় ফিরে আসবে। এখন আমরা জানবো ভারতের আম আদমি পার্টির খুঁটিনাটি। 2 অক্টোবর 2012 সালে আম আদমি পার্টিটা গঠিত হয়। আম আদমি পার্টি গঠিত হয় অরবিন্দ কেজরিওয়াল নামে ভারতের একজন ইনকাম ট্যাক্স অফিসারের নেতৃত্বে, যিনি পরবর্তীতে সরকারি চাকরি জীবন থেকে অবসরে চলে যান। এই পার্টিটা শুরু হয় একটা মুভমেন্ট থেকে। সেই মুভমেন্টটা হচ্ছে অ্যান্টি কারাপশন মুভমেন্ট ইন ইন্ডিয়া। ভারতে যে
বর্ধমান দুর্নীতি, সেই দুর্নীতির বিরোধী ক্যাম্পেইন থেকে হচ্ছে এই দলের যাত্রাটা শুরু হয়। এই দলের অন্যতম একটি লক্ষ্য ছিল সাংবিধানিক ন্যায়পাল সংযুক্ত করা, এবং তারা এইটার জন্য তারা ঘোষণা দেয় যে আমরা ইলেকশনে যাব এবং আমরা এই জিনিসটা নিয়ে আসবো, যে সাংবিধানিক ন্যায়পাল, যার ফলে তাদের যে দুর্নীতিটা তারা সমূলে নির্মূল করবে। এই কারণে তারা তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক হিসেবে তারা নেয় ঝাড়ুকে। ঝাড়ু দিয়ে তারা শুধু ঘর নয়, তারা দেশের দুর্নীতিটাও সাফ করবে। এই দলের তাদের যে পার্টি স্ট্রাকচারটা তারা 5টা ভাগে ভাগ করছে: প্রাইমারি ইউনিট, ব্লক ইউনিট, ডিস্ট্রিক্ট ইউনিট এবং হচ্ছে স্টেট লেভেল ইউনিট, মানে স্টেট ইউনিট এবং হচ্ছে ন্যাশনাল ইউনিট। এই দলের একটা মজার বিষয় বা বা যে জিনিসটা খুব বেশি লুক্রেটিভ, যা জনগণের কাছে খুব বেশি পছন্দনীয়, তাদের হচ্ছে প্রত্যেকটা ইউনিটে তারা হচ্ছে নারীদের রিপ্রেজেন্টেশন রেখেছে বাধ্যতামূলকভাবে, এবং সেই সাথে তাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বিভিন্ন ক্ষুদ্র কাস্ট বা ছোট ছোট মাইনরিটি জনগোষ্ঠী আছে, তাদের প্রতিনিধি তারা অবশ্যই রেখেছে তাদের পার্টি স্ট্রাকচারে। ফলে দেখা যায় তাদের জনগণের কাছে যাওয়ার যে তাদের যে সুযোগটা, সেটা বহুলাংশে বেড়ে গেছে। এবং আমরা যে বলি ইনক্লুসিভ একটা সোসাইটি, এই যে ইনক্লুসিভনেস তাদের মধ্যে এটা বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা দেখতে পাই তাদের যে স্ট্রাকচারটা, তারা একটা খুব সুন্দর একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে এসেছে এবং তারা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে বলে আমরা দেখতে পাই। তাদের যে 2012 সালে তারা প্রথম ইলেকশনে যায় দিল্লিতে, এবং দিল্লির যে ন্যাশনাল দিল্লিতে তারা সরকার গঠন করার পর তারা হচ্ছে আবার পদত্যাগ করার কারণটা হচ্ছে তারা মেজরিটি পার্সেন্ট তারা ভোট পায়নি, এবং তাদের যে লক্ষ্য ছিল, ইশতেহার ছিল, সেই ইশতেহারটা তারা ব্যর্থ হচ্ছিল বারবার। পরবর্তী তারা ইলেকশন আবার জয় হয়ে আসে। তাদের এবারে ম্যানিফেস্টো ছিল তারা হচ্ছে যমুনা নদীকে পরিষ্কার করবে, যমুনা নদীকে আবার বাসযোগ্য করে তুলবে তারা, এবং দিল্লির যে স্কুল সিস্টেম সেটা তারা অনেকাংশে পরিবর্তন করবে, তাদের যে কমিউনিটি হেলথ ক্লিনিকে তারা ব্যবস্থা করবে। এবং আমরা যখন দেখতে পাই তারা কিন্তু আসলে করতে পেরেছে, তাদের যে কমিউনিটি হেলথ ক্লিনিক বা হচ্ছে তাদের যে স্কুল সিস্টেমটা, তারা সরকারি স্কুল সিস্টেমটাকে আপ টু দ্য মার্ক করেছে। কিন্তু তাদের যে প্রচারণা, তাদের যে মূল ইয়াটা ছিল যে তারা যমুনা নদীকে পরিষ্কার করবে, সেখানে কিন্তু তারা খুব মিজারেবলি তারা ফেল করছে। প্রায় এক লম্বা সময় তারা সুযোগ পাওয়ার পরেও কিন্তু তারা এখানে ফেল করেছে। আবার তারা যদি দেখি দিল্লিতে সুপেয় পানির ব্যবস্থা খুবই দুর্বল, সেখানে তারা সুপেয় পানির ব্যবস্থা করেছে বিনামূল্যে, এবং হচ্ছে তারা 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করেছে। আমরা দেখতে পাই আরবান মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস জনগোষ্ঠীর কাছে এই পার্টির জনপ্রিয়তাটা খুব বেশি। আবার তাদের যদি আমরা পলিটিক্যাল ওরিয়েন্টেশনটা দেখি, তারা হচ্ছে সেকুলার, এবং হচ্ছে তারা হচ্ছে পপুলারিজমে তারা বিশ্বাস করে, এবং তাদের যে আমরা পলিটিক্যাল পজিশনটা দেখি সেটা হচ্ছে সেন্ট্রাল লেফট। আজকে আমরা এই পরবর্তীতে চলে যাব তুরস্কের একে পার্টি খুঁটিনাটি জানতে। বর্তমান বিশ্বের ক্ষমতাসীন দেশগুলোর তালিকা করতে গেলে স্বাভাবিকভাবেই স্থান করে নেবে তুরস্ক। তুরস্ক বর্তমান ক্ষমতাশীল দল একে পার্টি। একে পার্টি গঠিত হয় 14 আগস্ট 2001 সালে। তুরস্কের রাজনৈতিক সংকট এবং পুরনো দলগুলোর পতন ও অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক অস্থিতিশীল হয়ে পড়ে 1990-এর দশকে। 1990-এর দশকে অস্থিতিশীলতার মধ্যে 1997 সালে আদালত এবং সামরিক বাহিনীর হস্তক্ষেপে তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী একেবারেনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। একেবারেনের অনুসারীরা পরবর্তীতে ফাজলে পার্টি নামে একটি নতুন পার্টি গঠন করে, সেটাও 2001 সালে নিষিদ্ধ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের তৎকালীন জনপ্রিয় মেয়র রিসেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বে তার কিছু অনুসারী এবং ক্ষমতাসীন দলের কিছু নেতৃবৃন্দ মিলে নতুন একটি দল গঠন করেন, যাদের সাংগঠনিক কাঠামো পুরনো দলগুলোর থেকে অনেকটা চমকপ্রদ হয়। তাদের সাংগঠনিক কাঠামোকে 6টা ভাগে বিভক্ত করে। প্রথমত চেয়ারম্যান, দ্বিতীয়ত মধ্য নির্বাহী বোর্ড, যাদের মূল কাজ হচ্ছে একে পার্টির নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো গ্রহণ করা, এবং তারপরে হচ্ছে সাংগঠনিক সংসদ গ্রুপ এবং স্থানীয় ও সাংগঠনিক গ্রুপ এবং নারী ও যুব গ্রুপ। নারী ও যুব গ্রুপের মাধ্যমে তারা উপেক্ষিত নারী শক্তিকে তাদের দলের অংশ হিসাবে গ্রহণ করে নেয়। এর মাধ্যমে তারা রাজনৈতিকভাবে অনেক ফায়দা গ্রহণ করে। তৃতীয়ত হচ্ছে তাদের সব থেকে কার্যকরী সিদ্ধান্ত আসে তাদের মার্কা চুজের মাধ্যমে। মার্কা হচ্ছে একটি প্রতীক, যা
তাদের নির্বাচনী মার্কা হিসেবে তারা গ্রহণ করে জ্বলন্ত বৈদ্যুতিক বাল্ব। জ্বলন্ত বৈদ্যুতিক বাল্বকে সাধারণ জনগণ খুব সহজেই চিনতে পারে এবং এটি ইতিবাচক একটি প্রতীক। সাধারণত আমরা অন্ধকার থেকে দূরে বৈদ্যুতিক আলো জ্বাললে যেভাবে অন্ধকার দূর করে দেয়, তেমনিভাবে জনগণের কাছে একে পার্টি তাদের মেসেজ পৌঁছানোর ক্ষেত্রে বৈদ্যুতিক বাল্বকে তারা ব্যবহার করেছে। বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে তারা জনগণের কাছে মূলত মেসেজ দিতে চেয়েছে যে আমরা তুরস্কের অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক সংকট এবং আলোয় উদ্ভাসিত করার লক্ষ্যে আমরা নতুন দল গঠন করেছি এবং যেটা জনগণ খুব ভালোভাবে গ্রহণ করেছে। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান প্রথম 2014 সালে ক্ষমতায় আসেন। প্রথম 14 সালে ক্ষমতায় আসার পরে প্রথম 10 বছরে তিনি তাদের অর্থনৈতিক মন্দা এবং অন্যান্য যে সাংগঠনিক কাঠামো আছে সেটাকে তিনি আমূল পরিবর্তন ঘটিয়েছেন। তবে তাদেরকে অনেকটা কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে গেছে। যদিও এখন পর্যন্ত তুরস্কের সবথেকে শক্তিশালী দল হিসেবে তারা প্রতিষ্ঠিত আছে। বৈঠকের এ পর্বে আজ এ পর্যন্তই। দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো নতুন বিষয়ে, নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।